শহরে তো 40,000 কোটি টাকা নাই, এই থেকে মানে টার্গেট আছে না প্রতি মাসে এত করে করতে। এখন তো কমবেই, কারণ পরিস্থিতি খারাপ, তো ব্যবসায়ীরা তো ট্যাক্সও দিব না, ইয়া দিব না, রাজস্ব চলবে আগের মতো তো আপনার আগের মতো তো আমদানি কমে গেছে না, আমদানি তো কমছে, সেল কমে গেছে, যা জিজ্ঞেস করে দেখলাম আর কি। যারা আমদানি করে তাদের বাংলাদেশে যে প্রোডাক্ট আনতো আগে যদি 10 কোটি টাকা ছিল, তখন 5 কোটিরও কমে গেছে। টার্গেট বেশি ধরছে, আর বাজেট এত বড় দরকার নেই, আর কাটমাট করে কম। যারা কর দেয় খালি তো আগে উপরে চাপ। আমন্ত্রণ এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বিচার ও নির্বাচন। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন, আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই নূর খান লিটন আপনার কাছে যেতে চাই। আমরা জুলাই আগস্টের যে গণহত্যা তার বিচার, এর আগে দীর্ঘ সময়ে যে 15 বছরের গুম খুনের ও বিচার যে দাবি উঠেছে, সেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই। মানবাধিকার কর্মী হিসেবে আসলে এই বিচারগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কতটা গুরুত্ব বহন করে? দেখেন, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, অর্থাৎ গত 15 বছর বা তার একটু বেশি সময় ধরে, তাহলে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে নির্বিচারে, মানে বাদ বিচারহীনভাবে কীভাবে মানুষকে নির্যাতন করা যায়, নিপীড়ন করা যায়, হত্যা করা যায়, গুম করা যায়, এই উদাহরণগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এবং এমনও ঘটনা আমরা দেখেছি যে পলায়ন পর মানুষ তাকে ধরে নিয়ে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে আধা ঘন্টার মধ্যে হত্যা করা হয়েছে। একজন রাজনৈতিক সংগঠক, তিনি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আসছিলেন পরিবারকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে। পথে খাবার গ্রহণ যখন করছিলেন কুমিল্লা অঞ্চলে, ওখান থেকে তাকে উঠিয়ে নেওয়া, পরিবার থেকে বিচ্ছিন্ন করে উঠিয়ে নেওয়া হয়, কুমিরাতে তাকে গুলি করে হত্যা করা হয়। আমরা দেখেছি যে বিরোধী দল মতকে দমন করার নামে কি পরিমাণ যে মিথ্যা মামলা, যেটাকে মিথ্যাই বলবো, অনেকে ভৌতিক মামলা বলে বা যে নামই আপনি ডাকেন না, কি পরিমাণ হয়েছিল। এবং সেখানে মৃত ব্যক্তিকে জীবিত করতে দেখেছি। শেখ হাসিনা তো সবই পেরেছেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পেরেছেন, জীবিত ব্যক্তিকে হত্যা করতে পেরেছেন। এই জিনিসগুলো গত 15 বছরে দেখেছি। শুধু এই বিষয়ে যে শুধু স্বৈরাচার একা দায়ী তা না, স্বৈরাচারের আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ ছিল তারা সহ। কারণ এদের একবারও মন টলেনি যে নির্বিচারে এভাবে হত্যা একটা দেশের, আমারই ভাই, আমারই চাচা, আমারই পিতাকে হত্যা করা, একবারও এরা ভাবেনি, মন কাঁদে নাই। আমরা দেখেছি একটা মানুষকে উঠিয়ে নেওয়ার পর, হত্যা করার পর, সেই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য, অন্যদিকে প্রবাহিত করার জন্য কিভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে ভিকটিমের ব্যাপারে, পরিবারকে আইসোলেটেড করা হয়েছে সমাজে। আপনি অবাক হয়ে যাবেন এই ধরনের ঘটনা যখন আমরা প্রত্যক্ষ করেছি, জেনেছি, শুনেছি, পরবর্তীতে আমরা এখন কাজ করতে যেয়ে যেটা দেখছি, এখন আমাদের অ্যাক্সেসটা আর একটু বেশি। এখন পরিবেশগত কারণে, পরিস্থিতিগত কারণে আমরা আরও বেশি খোঁজ নিতে পারছি। যেই ভয়াবহতা আমাদের সামনে এসছে, যেই ভয়াবহতার মুখোমুখি আমরা দাঁড়িয়েছি, এটি কল্পনার বাইরে। এটি শুধু কথামালা দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না। আগে একজন মানুষ যখন গুম হয়েছে, ফেরত আসছে, তার কাছ থেকে যে বর্ণনা আমরা পেয়েছি, আর এখন যা আমরা প্রত্যক্ষ করছি, যে সমস্ত আলামত, এটি কল্পনার বাইরে। একবার আপনি ভাবুন, আপনি বা আমি বা আমাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যাকে উঠিয়ে নেওয়া হলো, তার বাবার হাত থেকে অথবা স্ত্রীর কাছ থেকে,
এবং তারপর তার আর কোনো সন্ধান মিলল না। আমরা দেখলাম পরবর্তীতে যে সমস্ত সিক্রেট প্রিজনগুলো আমরা বা সিক্রেট সেন্টারগুলো আমরা পেয়েছি, সেখানে আমরা দেখলাম ভয়াবহ দৃশ্য। অর্থাৎ 4.5 ফিট 5 ফিট লম্বা, 3 ফিট থেকে 3.5 ফিট চওড়া, তার আবার 1.5-2 ফিট হচ্ছে প্রস্রাব পায়খানা করার জায়গা। এর ভিতর যখন একজন মানুষকে আপনি নিয়ে বন্দি করে রাখবেন দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, এবং যে ব্যক্তিকে রাখছেন তিনি দিন এবং রাতের পার্থক্য বুঝছেন না, দিনটা কিভাবে তার অতিবাহিত হচ্ছে তিনি জানেন না। তিনি শুধু খাবার দেখে বুঝতে পারেন যে আজকে একটা দিন অতিক্রম করলাম। সকালবেলা রুটি অথবা খিচুড়ি দেখলে সে বুঝে যে এটা সকালের নাস্তা, মানে একটা দিন আমি অতিক্রম করলাম। এবং ওই দিনকে মনে রাখার জন্য তার তো ওখানে খাতা কলম নেই, তিনি নখের আঁচড় দিয়ে, আমরা গুহা মানবের কথা শুনেছি, এটা প্রকৃতপক্ষে ঘটেছে, এটা আমার বানানো কোনো বয়ান না। ওখানে নখের আঁচড় দিয়ে দিনকে গণনা করার চেষ্টা করা হয়েছে, কখনো কখনো ইটের টুকরা দিয়ে গণনা করার চেষ্টা হয়েছে, কখনো কখনো থালা বাটি যেটা দেওয়া হয়েছে খাওয়ার জন্য সেটা দিয়ে দাগ কেটে রাখা হয়েছে। আমরা এরকম 182 দিন সম্ভবত একটা সেলে পেলাম, একটাতে যে পেলাম 200 কত দিন, অগণিত সূরা লেখা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, পানা চাওয়া। কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে আমি দেশটাকে অনেক ভালোবাসি, বিজয় আমাদের সুনিশ্চিত, অনেক ধরনের কথাবার্তা। এবং এই খোদ রাজধানীতে এবং খোদ প্রধানমন্ত্রীর বাড়ির থেকে কয়েকশো গজের মধ্যে এই ঘটনাগুলি ঘটেছে। এবং যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে, নীতি নির্ধারকরা পার্লামেন্ট বা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে তারা বলেছেন যে ওরা প্রেম করে পালিয়ে আছে, কখনো বলেছে ওরা ভূমধ্যসাগরে ওদের সলিল সমাধি হয়েছে, ইউরোপ বা অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কখনো বলা হয়েছে ঋণের ভয়ে পালিয়েছে। এই ধরনের মিথ্যাচার রাষ্ট্রের নীতি নির্ধারকরা যখন করে কোনো দেশে এবং তারই নাগরিক, সেই ব্যাপারে যখন গুরুত্ব দেওয়া হয় না, জানমালের যখন হেফাজত করা হয় না, তখন মানে এটা কি ধরনের আচরণ তার নাগরিকের উপর করেছে একবার ভাবুন। এবং আমরা ওই স্বৈরাচারকে কেউ কেউ বাহাওয়া দিয়েছি, কেউ কেউ রুটি ভাগ চেয়েছি। পার্লামেন্ট নির্বাচনের নামে যেগুলি হয়েছে, সেখানে দলগুলো যে ভূমিকাগুলি নিয়েছে, কোনো গণতান্ত্রিক দেশে, কোনো সুস্থ সমাজে এই প্রক্রিয়া অনুসরণ করার সুযোগ আছে কিনা, এগুলি হয়েছে। এবং এই যে ঘটনাগুলি হয়েছে, এর যদি আমরা একটা বিচার না করতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বই, কমবে না। আমরা দেখেছি এই দেশের মানুষকে ধরে নিয়ে অনেক সময় এখানে জিজ্ঞাসাবাদ করার পর যখন মানুষের ভিতর প্রশ্ন এসছে, বা তার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যখন প্রেস কনফারেন্স করেছেন, জনগণের ভিতর যখন এটা আলোড়িত হয়েছে, ক্ষোভ জন্ম হয়েছে, তখন আমরা দেখেছি এদের অনেককেই বাংলাদেশ থেকে ভারতের বর্ডারে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা, এবং তারপর বিনা পাসপোর্টে তাকে আটক দেখানো হয়েছে ভারতে, অথবা সন্ত্রাসের নামে সন্ত্রাসী হিসাবে তাকে চিহ্নিত করে মামলা দেওয়া হয়েছে। এবং এই ঘটনার শিকার অধিকাংশ গরিব মানুষ, তাদের পক্ষে আইনি সহায়তা নেওয়া, আইনি লড়াই করা, বা একটি দেশে যে খোঁজ খবর নেওয়া, এটা একেবারে অসম্ভব। রাষ্ট্রের পক্ষ থেকে তো কাজগুলি করা হয়েছে, ফলে তারা আর কোনো খোঁজ খবর নেননি। সুখরঞ্জন বালির কথা আসেন, আমাদের প্রতিমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা আসেন, সাম্প্রতিককালে সাভারে একজন ফেরত আসছে। আমরা অসংখ্য বেশ কয়েকটি ঘটনা আমরা পেয়েছি এখনও যারা ভারতের কারাগারে বন্দী।
আমরা দেখেছি একটা সাধারণ নির্বাচন করার জন্য একজন সচিব এসে যে নাটক করলেন দেশে, ভারতের একজন সচিব এসে, আপনি কল্পনা করেন তো আপনার দেশটার কি অবস্থা। সুতরাং এই ঘটনাগুলি যারা ঘটিয়েছেন, ঘটতে সাহায্য করেছেন, বা যারা এটাকে ইন্ধন দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সেটা রাজনৈতিক ব্যক্তি হোক, সামরিক বাহিনীর ব্যক্তি হোক, পুলিশ বা আমলা হোক, তাদেরকে বিচারের মুখোমুখি যদি আমরা না দাঁড়া করাতে পারি, তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনার থেকে জাতিকে মুক্তি দিতে পারবেন না। আর জুলাই আগস্টের যে ঘটনা আপনি যদি খেয়াল করেন, মাত্র 10-15 দিনে কত মানুষকে হত্যা করা হয়েছে। যদি কি যুক্তির খাতিরে ধরে নেই, যেটা 1000-এর মধ্যে ধরেন, যুক্তির খাতিরে ধরে নিলাম। লিটন ভাই, আমরা এটা আপনার কাছে আবার এসে শুনবো, তার আগে অ্যাডভোকেট শিশির মনির কাছে যেতে চাই। শিশির মনি, যেটি নূর খান লিটন ভাই বলেছেন যে শুধুমাত্র যে আগের যে সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার, সে একা করেনি, তার আশেপাশে যে সাঙ্গপাঙ্গ পুলিশ বলেন, সামরিক বলেন, বেসামরিক যারাই ছিল তার সহযোগী হিসেবে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আসলে সেই পুরো চিত্রটা দেখতে পাচ্ছি যে সবাইকে জবাবদিহির আওতায় আনার যে প্রাথমিক পদক্ষেপ তাকে আসছে? আমরা কিন্তু মুষ্টিমেয় কয়েকজনকেই দেখি যে যাদেরকে কোর্টে আনা নেওয়া করা হচ্ছে। আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন যে অপরাধী যদি ধরাছোঁয়ার বাইরে থাকে, অপরাধ কমবে কীভাবে? যে কোনো বিচারই কিন্তু এত সহজ ব্যাপার না। আপনি মনের মাধুরী মিশিয়ে ঘটনার বর্ণনা দিতে পারবেন, রেটরিক বলতে পারবেন, কিন্তু সেটাকে যখন বিচারে আনবেন তখন হার্ড এভিডেন্স লাগে। হার্ড এভিডেন্স ছাড়া তো আর বিচার করা পসিবল হবে না। এই বিচার যদি করতে হয় তাহলে তার প্রায়র শর্ত হলো প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন। এই ইনভেস্টিগেশনটা এখন যে পরিচালনা করা হচ্ছে সেখানে কতটুকু দক্ষতা আছে, কতটুকু নিষ্ঠা আছে, এগুলো দেখার বিষয়। কারণ এগুলো একাডেমিক কাজ, এগুলো প্রফেশনাল কাজ, এগুলো পেশাগত দক্ষতার বিষয়। কিভাবে আপনি সায়েন্টিফিক এভিডেন্স কালেকশন করবেন? এই যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এই হেলিকপ্টারের গুলি নির্দেশ দিল কে? এটা কোথায় পাবেন? কে নির্দেশদাতা? এই ডকুমেন্টটা কোথায় পাওয়া যাবে? এই মোবাইলের কমিউনিকেশনগুলো কোথায় পাওয়া যাবে? ফরেনসিক টেস্ট করে আপনি দেখবেন যে খুব কয়েকদিন আগেই ট্রাইব্যুনাল থেকে একটা আদেশ দেওয়া হয়েছে কল রেকর্ড, যে বিষয়, কল রেকর্ডটাকে এক্সামিন করার জন্য। কারণ এই ট্রাইব্যুনালে এই এভিডেন্সগুলোকে অ্যাডমিসিবল করা হয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, কল, ভিডিও, অডিও রেকর্ড, এগুলোকে অ্যাডমিসিবল করে আদালতের সামনে তো হাজির করতে হবে। এখন এটি বলাটা যত সহজ হবে, করাটা তো সহজ হবে না। এই জন্যই আমরা যে বিচার প্রক্রিয়াটা দেখছি, সিলেক্টিভ বিচার এখানে করার চেষ্টা করা হচ্ছে। প্রপার আইডেন্টিফিকেশন করে অল্প কিছু লোকের বিচারের জন্যই প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আমি বাস্তব অর্থে যেটা বুঝি আর কি। কারণ একটা ট্রাইব্যুনাল, 3 জন মাত্র জাজ, 10-12 জন প্রসিকিউটর, 10-15 জন ইনভেস্টিগেটর, এবং তাদের আগেও এরকম ভালো লজিস্টিক সাপোর্ট ছিল না। এর মধ্য দিয়ে যা আসছে বিগত 5 মাসে, আমার তো মনে হয় যথেষ্ট প্রগ্রেস হয়েছে। এবং এই জিনিসটা যদি একটা প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট আদালতের সামনে সাবমিট হয়, তখনই মাত্র বিচার প্রক্রিয়া স্টার্ট হবে। এখন যা আছে, এখন কিন্তু কোনো বিচার প্রক্রিয়া স্টার্ট হয়নি, এখন হলো তদন্ত প্রক্রিয়া চলছে। এই তদন্ত প্রক্রিয়ার সমাধান হওয়ার পরেই বিচার প্রক্রিয়ার প্রশ্ন আসে। আর দ্বিতীয় কথা হলো, এখানে কারা আসছে? জি, এই অপরাধটা তো সরকার একা করেনি। সরকারের যারা নেতৃবৃন্দ, তারা যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নের জন্য পুলিশ ছিল, র্যাব ছিল, বিভিন্ন গোয়েন্দা বাহিনী ছিল, এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল। ফর এক্সাম্পল, আপনি আইজিপিকে যদি একটা মামলার আসামি করতে চান, আইজিপি তো গুলি মারেনি, গুলি তো মেরেছে হলো কনস্টেবল, গুলি তো মেরেছে একজন এসআই, গুলি মেরেছে একজন এএসপি। তাহলে আইজিপিকে কি করে লায়াবল করবেন? আইজিপি কি করে করবেন যে আইজিপি হলো এই মামলার আসামি হবে? তাহলে আপনাকে নেক্সাস দেখাতে হবে যে এই এএসপি সাহেব গুলি করেছেন, এত লোককে হত্যা করেছেন, এই হত্যার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল অমুক। ফর এক্সাম্পল, ডিএমপি কমিশনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন অমুক, ওই অর্ডারটা ওখানে দিয়েছেন তিনি, তারপরে নিচে আসছে, তারপরে নিচে গেছে, এভাবে এক্সিকিউট হয়েছে। এই এভিডেন্সগুলো কালেকশন করাটা চ্যালেঞ্জিং। যেমন ধরেন, ওয়াকি টকিতে তারা নির্দেশনা দিয়েছে, তাহলে ওয়াকি টকিতে ভয়েস আছে, তো ওয়াকি টকিতে ভয়েসটা কোথা থেকে জেনারেট হয়েছে? আপনাকে এটা আদালতের সামনে হাজির করতে হবে।
আমরা রোয়ান্ডা ইউগোস্লাভিয়া বিচারে দেখেছি তারা সুনির্দিষ্টভাবে কে কাকে কি নির্দেশ দিয়েছে এই আদেশের কপি আদালতে এভিডেন্স আকারে সাবমিট করেছে। বিচার যখন করতে হবে তখন কিন্তু কোয়ালিটি বিচার করতে হবে, না হয়তো প্রশ্ন উঠবে, যেন তেন বিচার তো করা উচিত নয়। ফলে আমি কিছু ভয়েস রেকর্ড দেখেছি, কিছু ভয়েসে একজন আরেকজনকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এগুলো তারা রিট্রিভ করেছেন। সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোন দিক থেকে, উপর দিক থেকে মারা হবে কিনা, কে উপর দিক থেকে মারবে, হেলিকপ্টার আসবে কিনা, বিজিবির ভূমিকা কী ছিল, বিজিবির ডিজি কি বলছেন, যে মিটিং হচ্ছে একটা মিটিং, এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন কোর কমিটি মিটিং, এই কোর কমিটি মিটিংয়ের কে কার মতামত ছিল, কে বলছেন যে মারণাস্ত্র ব্যবহার করতে হবে, আর কে বলছেন যে যে কোনো মূল্যে আন্দোলন থামাইতে হবে। এই যে কোনো মূল্যে বলতে কি বোঝায়, এইগুলোকে কম্পাইল করে আদালতের সামনে হাজির করলে আসামি পক্ষকে ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হবে। তাকে তো বলতে হবে, আপনি সে ফর এক্সাম্পল হোম মিনিস্টারকে আপনি আসামি করলেন, হোম মিনিস্টারকে আসামি করার পরে তাকে তো ক্রস এক্সামিনেশন সুযোগটা দিতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় বিচার ইজ এ চ্যালেঞ্জিং জব, তবে ইম্পসিবল নয়। আবার কোয়ালিটি এভিডেন্স এনশিওর করাটাও চ্যালেঞ্জিং জব। শিশুমণি, আপনি বলছেন যে ইম্পসিবল না, কিন্তু যারা এখন যাদের কথা বলা হচ্ছে তাদের অনেকেই কিন্তু এখনও সরকারের সঙ্গে কাজ করছেন, তারা কিন্তু সার্ভিসে আছেন। সেক্ষেত্রে বিষয়টা তদন্ত যতটা চ্যালেঞ্জিং, বিচার তো আরও বেশি চ্যালেঞ্জিং হবে। অবশ্যই চ্যালেঞ্জিং, এবং সরকারের সঙ্গে কাজ করছেন, করবেন, গভর্নমেন্টের কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন, যারা পলিসি মেকিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। আমার ধারণা যে প্রক্রিয়া তদন্ত চলছে, এই প্রক্রিয়াটা স্ট্যান্ডার্ড, ভালো প্রক্রিয়ায় তদন্ত চলছে। ওনারা মেইনলি ডিজিটাল এভিডেন্সের উপর নির্ভর করতে চাচ্ছেন এই ডিজিটাল যুগে, এটাই মনে হয় প্রপার অ্যাপ্রোচ। ওনারা ভিডিও ফুটেজ দেখছেন, ওনারা কালেকশন করার চেষ্টা করছেন, মোবাইল কমিউনিকেশন, পারস্পরিক গ্রুপ ছিল, অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যারা এই কাজটা কোঅর্ডিনেট করেছে ওই কয়েকদিন, তাদের মধ্যে বিশেষ বিশেষ গ্রুপ আছে। এই বিশেষ বিশেষ গ্রুপের কমিউনিকেশনগুলো রিট্রিভ করা প্রয়োজন। তখনকার দিনে এনটিএমসি ছিল, ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেশন কমিশন, এটা তো এখনও আছে। তা যদি থাকে তাহলে গুরুত্বপূর্ণ লোকদের টেলিকমিউনিকেশন তারা আনভেল করতে পারেন, পাবলিক করতে পারেন, এবং এটা আদালতের সামনে উপস্থাপন করতে পারেন। আমার বিবেচনায় অবশ্যই এই নামগুলো আসবে, কে কারা কোন অবস্থায় ছিল, কিন্তু সেটা প্রপারলি আদালতের সামনে হাজির হোক, ক্রস এক্সামিনেশন হোক, আর এই বিচারটা লাইভ সম্প্রচার করা হোক, সারা দুনিয়ার মানুষ এটা লাইভ দেখুক কী ধরনের এভিডেন্সের কোয়ালিটি দিয়ে বিচারটা হচ্ছে। বিচার যেমন আপনি করবেন, এটা যেমন সত্যি কথা, অবিচার তো করতে পারবেন না, এটাও সত্যি কথা। আপনাকে ক্রস এক্সামিনেশনের সুযোগ দিতে হবে, প্রপার এভিডেন্সও হাজির করতে হবে, আবার আদার সাইডের ডিফেন্সের যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে তাও হাজির করার সুযোগ দিতে হবে, তাকেও আইনজীবী আনার সুযোগ দিতে হবে, তবেই বিচারটা হবে প্রকৃত অর্থে অ্যাকসেপ্টেবল। আমার ধারণা ট্রাইব্যুনাল সেদিকে আগাচ্ছে, বিচারকরা যথেষ্ট এফিশিয়েন্ট, এবং এখন যে প্রসিকিউটর টিম গঠন করা হয়েছে ঢাকার বাইরে সিনিয়র অনেক এক্সপিরিয়েন্সড লয়ারকে এখানে এঙ্গেজ করা হয়েছে, যারা ট্রায়াল লয়ার। সুতরাং দিস টিম ইজ গুড এনাফ। বাকিটা নির্ভর করবে, সময় কিছু তো লাগবে। অ্যাডভোকেট শিশিরমণি, আপনার কাছে আমি আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিচার নিয়ে, শিশিরমণি বলছিলেন যে আসলে এটি অনেক বেশি চ্যালেঞ্জিং। পাশাপাশি বলা হয় যে সবসময় যে আগের সরকারের যারা দোষর তারা এখনও সরকারে আছেন, বা সেই সরকারের অনেক নির্দেশ আদেশ এখনও বহাল আছে, কোনো কিছুই খুব বেশি পাল্টায়নি। সরকারের জন্য যতটা চ্যালেঞ্জ বিচার, পাশাপাশি রাষ্ট্র পরিচালনা, সামনে নির্বাচন, সব কিছুই তো আরও বেশি চ্যালেঞ্জিং হবে যদি সেই দোষরদের সরানো না যায়। সেই প্রক্রিয়ায় কি সরকার এগোচ্ছে? যে ধন্যবাদ আপনাকে, অ্যাসিড দর্শকবৃন্দ এবং কলাকৌশল, তার সাথে আমার বিশিষ্ট দুইজন আলোচক আছেন, সাথে আপনাকে সালাম ও শুভেচ্ছা দিয়ে আরম্ভ করতেছি। জি, অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ যে আপনি তো আসলে এই 16 বছর আবর্জনা আপনি 5 মাসে তো ক্লিন করতে পারবেন না। একটা বাসাও যদি আপনি দেখেন যে 2 মাস, আমি জার্মানিতে যখন ছিলাম বা জাপানে ছিলাম, যখন 2 মাস দেখছি যে ঘর ঝাড়া দেওয়া নেই, বিভিন্ন কারণে দেশে চলে আসছি, গিয়ে দেখি ওইখানে 3 দিন এটা পরিষ্কার করা যায় না। তাইলে দেখেন যে এই 16 বছরে যা করণীয় করছে যে হাসিনা, এমন কোনো সেক্টর নাইট যে সেক্টরটারে সে না পচায় গেছে। তো এখন তার লেসপেন্সার হইতে শুরু করে এইসব লোক, এখন পুলিশে যারা এখনও যারা জয়েন করে না, ভীত সন্ত্রস্ত, অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, ভয় আসে না, কারণ তার অপকর্ম করছে। আপনি যদি যে অপকর্ম, একটা জিনিস জানবেন যে অপরাধী সবসময় চিরজীবনী ভীরু থাকে,
কোনো কিছু দেখলে সে আটকায় উঠে বা একটা টেনশনে তাকিয়ে থাকে সেটা। তো এখন সরকার এগুলি সময় দিতে হবে। এইগুলি মনে করেন আপনি এই জিনিসগুলি সরকার একটা পর্যায়ে নিয়ে আসছে, বা হয়তো একটা জায়গায় ইনভেস্টিগেটর হিসাবে কাজ করতেছে, সেইখানে একটা পর্যায়ের মধ্যে আপনি 24 ঘন্টায় যদি নির্বাচন করে তর্কের খাতিরে যদি আমি ধরি, আজকে যদি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি না হইতো, জনতা ছাত্ররা যদি আন্দোলন করে এই সরকার না সরাইতে পারতো, হাসিনাকে আপনার ক্ষমতা দিয়ে দিত। একটা বড় দল তো 18 সালে নির্বাচন করছে, 60টা সিট পাইছে, বিভিন্নভাবে চেষ্টা করছে যে হাসিনার কীভাবে সরানো যায়, পারে নাই। তাহলে আপনি একটা লোকের তো উপযুক্ত সময় এবং যেটা দেওয়ার মিনিমাম দরকার অতটুকু তো দিতে হবে। আর এদের সরানো তো পর্যায়ক্রমে সরাইতে হবে, অ্যাট এ টাইম তো সরাইতে পারবেন না। আপনি এখানে আজকে আপনি টকশো করতে চাইতেছেন, আপনি তো একা টকশো করবেন, 3 জনের জায়গায় 2জন আনলে যদি 2জন গেস্ট নাই আসে ওই দিন, এমনও তো হয়েছে 1জন দিয়ে আপনি করছেন, কিন্তু একদম শূন্য দিয়ে তো আর চালাতে পারে। তবে তার প্রতি তদারকিটা বাহির করতে হবে। যেমন দেখেন ওই যে একটা পুলিশের মহিলা এসপি মনে হয়, সে কী করছে, ওই যে আইনমন্ত্রী আর ওই যে সালমান এফ এদের নাম বাদ দিয়া চার্জশিট জমা দিতে বলছিলেন। তো এইটা আপনার কোর্টে উপস্থাপন করার আগেই কোনো এক অফিসার দেখে ফেলার পরে এটা স্টপ করাইছে, তা না হলে তো সে সাবমিট করে ফেলতো। তো এখানে একটা হজবরল একটা হইতো যে এটা দেওয়ার পরে কোর্টে দেওয়ার পরে কেন এটা ইয়ে করলো, আগে কেন দেখা হইলো না। এই যে প্রতিটা ক্ষেত্রে আপনি মানে এটা বলতে গেলে কষ্ট লাগে যে 53 বছর আজকে দেশ মানে শয়তানও পালাইবে এই দেশের মানুষের বুদ্ধির কাছে এবং মুনাফিকি এবং বেঈমানির কাছে। অধৈর্য একটা জাতির মতো চলে, সব সময় চায় যে নিজেরটা নিজে কিভাবে আগে পকেট ভরবো, নিজেরটা নিজে কিভাবে আগে পরিচালনা, কিভাবে অবৈধ কাজ করা যায়, কিভাবে করা যায়, ওই চিন্তাগুলি চলে আসে। একবারও চিন্তা করে দেশপ্রেম বলতে তো কয়টা লোকের ভিতরে আছে। আজকে দেখেন যদি এই যদি দেশপ্রেম থাকতো তাইলে আজকে আপনি ব্রিটিশ ছিল তখন রক্ত ঝরছে, আপনার পাকিস্তান থেকে আপনি আলাদা হইলাম তখন রক্ত ঝরছে, তর্কের খাতিরে 3 জায়গায় 30 লক্ষ বানাইছেন, ঠিক আছে, মা বোনের 2.5 লক্ষ, সবই সত্য। হওয়ার পরে এখন কেন রক্তটা জন্মে? এটা তো নির্বাচনে আপনার ওই যে আজকে যদি এই দেশে 4 থেকে 5 কোটি লোক চাঁদাবাজি করে চলে, এই চাঁদাবাজির এই যে মামলার ধারাগুলি আছে, চাঁদাবাজি আইনটা আরও কঠিন করা উচিত আমি মনে করি। তার কারণ হলে চাঁদাবাজিটা যখনই বন্ধ হবে পলিটিক্সে এই যে আগাছাগুলি কিন্তু আর থাকবে না, আপনার তখন গাছটাই থাকবে, আগাছা থাকবে না, ফ্রেশ গাছটা থাকবে, গাছের থেকে ফল খাইতে পারবেন আপনি। এই আগাছার কারণে আজকে কিন্তু যত্রতত্র যা তা হইতেছে। আপনি দেখেন যে এই যে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি ঘটছে, মনে করেন বিভিন্ন জায়গায় আপনার এই যে টোকাই লিগ ছিল ওইগুলি সন্ত্রাসী করতেছে, তারপরে কিশোর গ্যাং, তারপরে ধরেন এই যে যারা মুক্তি পাইছে শিশুদের ওরা দখল মানে এরিয়া দখল করার জন্য বিভিন্ন ধরনের। তো এখন আবার মনে করেন যে এই বিচার ব্যবস্থাটারে আরও সুন্দরভাবে সরকার যেভাবে গুছাই নিয়ে আসছেন, শিশির সাহেব যেটা বলছেন আমি জানি এটা সত্য কথাই, যে এই জিনিসগুলি যে সুন্দরভাবে গুছাই নিয়ে আসছেন, এর পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আরও সহযোগিতা করতে হবে সবারই এবং আমাদের। এবং কিছু লোক অস্থিরতায় বুঝতেছে খালি নির্বাচন, এই কারণে বলছিল যে হুজুর একজন বলছিল উনানে 500 করছে, উনি খারাপ কি বলছে, একজন খাইয়ে গেছে আরেকজন অপেক্ষা করতেছে, এটা তো আমি খারাপ কোনো কিছু দেখতেছি না, উনি তো কারণ নামও ধরে নাই। তাইলে এখানে আপনার কেন লাগলো এই জিনিসটা? আপনার তো আপনি যদি মনে করেন যে আমি আমার তো গায়ে লাগলো না, আমিও রাজনীতি করি, তারাও রাজনীতি করে, তা আমার তো গায়ে লাগলে না, কারণ আমি তো খাই নাই কোনো সময়, আর খাওয়ার আসারও চিন্তা করি না। তো অতএব আপনার চিন্তা করতে হবে দেশটা সবার জন্য, আমাদের আরও সহনশীলতার পরিচয় দিতে হবে। ইউনূস সাহেবরা আমরা জোর করে আনি না, ইউনূস সাহেবরা বসানো হয়েছে, অতএব ওনার সময় দিতে হবে কাজগুলি সুচারুরূপে। আচ্ছা ভাই, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আবার আসবো। দর্শক লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নূর খান লিটন ভাই, আর আপনার কাছে যেতে চাই। আমরা গুম এবং বিভিন্ন সময় যে নির্যাতন নিপীড়নের বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, যে আসলে আপনার অভিজ্ঞতাটা কি, গুমের চিত্রটা ভয়াবহতা আসলে আরও কতটা গভীরে? একটা হচ্ছে যে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে 1700 কিছু মানুষ, আরও কিছু মানুষ অর্থাৎ 1700+ মানুষ অভিযোগ করছে যে তারা গুমের শিকার হয়েছিলেন, বা তাদের পরিবারের কেউ গুমের শিকার হয়েছেন, এখন পর্যন্ত পাওয়া যায়নি, বা কেউ গুমের শিকার হয়ে মানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পরবর্তীতে। এরপরেও আমরা দেখছি প্রায় প্রতিদিনই কম বেশি মানুষ এসে অভিযোগ করছেন, এবং এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে মানুষের ভিতরে কিছুটা শঙ্কা রয়ে গেছে। এবং আসলে 16 বছরের যে স্বৈর শাসকদের যে চেহারা দেখেছে মানুষ, তারা তো একটা ভীতিকর অবস্থার ভিতর ছিল এবং এখনও ভয়টা কাটেনি। ফলে কেউ ধরেন 1 মাস ছিল গুম অবস্থায়, সে জান নিয়ে ফেরত আসছে, সে মনে করছে যে আমি আবার অভিযোগ দিয়ে আবার বিপদে না পড়ি। 1
2 নম্বর হচ্ছে এমন অনেকে আছেন যারা রাস্তাঘাট থেকে বা তৃতীয় কোনো জায়গার থেকে গুমের শিকার হয়েছেন, পালিয়েছিলেন, সেখান থেকে গুমের শিকার হয়েছেন। ওই পরিবারের লোকরা কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারছেন না যে তার সন্তান কোথায়, মানে নিশ্চিত হতে পারছেন না। এটা একটা আছে। আর একটা জিনিস হচ্ছে যে স্বল্প সময় নির্যাতনের শিকার হয়েছেন, পরবর্তীতে টাকা পয়সা বা অন্য কোনোভাবে ছাড়া পেয়েছেন, তারা মনে করছেন আমিও একটা অভিযোগ দিয়ে বাড়তি ঝামেলায় কেন যাব। আর এখন পর্যন্ত আমার জানা মতে এই ধরনের ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট ছিল, অর্থাৎ অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের অনেকেই এখন পর্যন্ত ভিকটিমদেরকে নিয়ন্ত্রণ করা, চাপে রাখা, ভয়ভীতি প্রদর্শন এই কাজগুলি অব্যাহত রেখেছেন। ফলে প্রকৃত সংখ্যাটা এই মুহূর্তে আমরা নিরূপণ করতে পারছি বলে মনে হয় না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমি তো ভয়াবহতা কিছুটা বর্ণনা দিয়েছি। আপনি দেখেন প্লাস দিয়ে নখ উপড়ে ফেলা, এটা বহু আগের থেকে আমরা জানি যে এগুলি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো কখনো এগুলি করে, এই অভিযোগ আছে। এর আগে 2-1টা ঘটনার বিচারও হয়েছে। সাম্প্রতিককালে যে জিনিসটা আমরা দেখেছি সেখানে হচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের নির্যাতন, তারপরে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া এবং চেয়ার ঘোরানো, সেই আলামত আমরা দেখেছি। তারপরে মানুষকে ঝুলিয়ে পেটানো, সেই সমস্ত যে ইয়েগুলো প্ল্যাটফর্মগুলি তৈরি করেছিল, যে ইলেকট্রিক ইয়ে দিয়ে উপরে উঠায় নেওয়া যায় মোটর দিয়ে, তারপর তাকে ঝুলিয়ে পিটানো, এই সমস্ত আলামতগুলি অংশবিশেষ সরিয়ে ফেলার পরেও যে আলামতগুলি থাকে এগুলি আমরা কিন্তু পেয়েছি। তারপরে ধরেন গুহার মতো কিছু বিষয়, তারপরে একটা বন্দিকে নিয়ে জানেন প্রথমেই কিন্তু তার কাপড় পাল্টিয়ে ফেলা হতো, অর্থাৎ তার পরনে, ধরেন আমাকে এই অবস্থায় নিল, প্রথমেই আমার ওখানে নেওয়ার পরই কয়েদিদের ড্রেস না, এমনি সাধারণ যে পোশাক বাজারে পাওয়া যায় এই পরিবর্তনটা করে ফেলতো। অর্থাৎ আমি নির্যাতনে মারা গেলে যদি আমার ডেড বডিটাকে ধ্বংস করতে হয় বা কোথাও ফেলে দিতে হয়, যাতে আমার কাপড় চোপড় দেখে না চিহ্নিত করা যায়, এটা একটা ব্যবস্থা ছিল। তারপর আমরা এই জিনিসগুলি বেশ কিছু মানুষের কাছ থেকে, যারা দেখেছেন দূর থেকে অথবা যারা এই কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, তাদের যে ভয়াবহ বর্ণনা তাদের মুখ দিয়ে আমরা পেয়েছি সেটি কল্পনার বাইরে। কারণ আমরা মানে নারায়ণগঞ্জের ঘটনা দেখেছি কিভাবে একটা মানুষকে তোলা হয়, কিভাবে তাকে ইঞ্জেকশন পুশ করে নিস্তেজ করা হয়, তারপর কিভাবে তার পলিথিন দিয়ে শ্বাসরোধ করে তারপরে হত্যা করে পেট কেটে তারপরে পাথরের সাথে বেঁধে, মানে ইটের সাথে বেঁধে বা সিমেন্টের বস্তার সাথে বেঁধে গভীর নদীর গভীর জায়গায় নিয়ে ফেলে দেওয়া হয়। এগুলো আমরা তো নারায়ণগঞ্জের ঘটনায় তো এটা প্রমাণিত। আমরা এখন দেখছি যে অনেক ক্ষেত্রেই যাদের ফেরত আসেনি এরকম হয়েছে। এবং তারপর আরেকটা কৌশল আমরা দেখেছি, ধরেন উঠালো একটা সংস্থা বা একটা বাহিনী, তারপর এটা আরেকটা বাহিনী বা আরেকটা সংস্থার হাতে গেল, তারা কিছু জিজ্ঞাসাবাদ করলো, তারপর আরেকটা সংস্থার কাছে গেল, সেখান থেকে তাকে নাই করে দেওয়া হলো অথবা তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হলো। নানান মানে এত জটিলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করেছে যে কথাটা শিশির এইখানে মিথ্যার আশ্রয় নয়, র্যাব ধরলে বলতো যে এনএসআই ধরছে, এটা তো অহরহ। যে কথাটা শিশির ভাই বললেন খুবই যৌক্তিক, সেটা হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, যে আপনি হার্ড এভিডেন্স কীভাবে জোগাড় করবেন, তারপর ডিজিটাল এভিডেন্স কতটুকু আপনি আসলে পাবেন। এখনও কিন্তু নিরাপদ জোনে কিন্তু আমরা নেই। আমরা কেউ ভাবার উচিত না যে আমরা নিরাপদ জোনে বসে কাজ করছি। এখানে এখনও স্বৈরশাসকদের ল্যাজ ডালপালা কিন্তু রয়ে গেছে। এবং এখন পর্যন্ত যদি কেউ মনে করে থাকে যে এই যে সিক্রেট সেল টেল আমরা যেটা পেয়েছি এটা স্বইচ্ছায় সবাই দেখিয়ে দিয়েছে, বিষয়টা তা না। এটা আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে। আমরা দেখেছি উপরে লেখা রেশন সব, ভিতরে যেয়ে পেয়েছি সেল, সিক্রেট সেল। আমরা দেখেছি পরিত্যক্ত একটা ঘর, যেদিকে কিছুই নাই বলা যায়, ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখছে। ঘরটা খোলার পর দেখেছি যে ওখানে 4 ফিট বাই 4.5 ফিট বাই 3.5 ফিট, তার ভিতরে আবার প্রস্রাব পায়খানার জায়গা। এবং সেখানে ওয়ালে যে সমস্ত মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যা সাধারণত যে সমস্ত মানে মনের আবেগ প্রকাশ করে, এর সবই আমরা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো প্রুফ করব কি করে। এবং সেই জায়গাটিতে আমরা অনবরত আমাদের ফুল টিম, মানে আমাদের কমিশন কাজ করছে
একেবারে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস যে আমরা অন্ততপক্ষে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে গত 15 বছরে তার ঐতিহাসিক দলিল এবং বিচারের মুখোমুখি করার জন্য যতটুকু তথ্য প্রমাণ দরকার আমরা আশা করি জাতির সামনে বিচারকদের সামনে উপস্থাপন করতে পারব। সেটি আসলে অনেকেই বলছেন যে এটি সময় সাপেক্ষ, অনেক কঠিন, চ্যালেঞ্জিং। আপনাকে মনে রাখতে হবে যে 15 বছরের ঘটনা। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা রাষ্ট্রের নির্দেশে হয়েছে, মানে রাষ্ট্র যারা পরিচালনা করতেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, মানে একেবারে কেন্দ্র থেকে নির্দেশনা আছে। এই যে কেন্দ্র থেকে নির্দেশনা আছে এটা প্রমাণ করা চারটিখানি কথা না। ওই যে কথাগুলি বলা হলো যে আপনার হার্ড এভিডেন্স মানে জোগাড় করতে হবে। একটা চিরকুটও কিন্তু হতে পারে, সেই এভিডেন্সটা তো আমাকে খুঁজে বের করতে হবে। আপনি অবাক হয়ে যাবেন, যে ব্যক্তি লাশটা ফেলে দিল নদীতে সে কিন্তু জানে না কার লাশ ফেললো, সে একটা প্যাকেট ফেললো। মানে ব্যাপারটা এরকম। ওদের কোড নেম ছিল তো হত্যাকাণ্ডের পরে বা জীবিত অবস্থায় প্যাকেট বলতো, টার্গেট বলতো, নানান শব্দ দিয়ে করতো। যে ব্যক্তিটি প্রথম উঠালো সেও কিন্তু জানে না যে ওটা আলম সাহেবকে উঠাইলো না নূর খানের উঠাইলো না আপনাকে উঠাইলো, সে কিন্তু নাম জানে না। নির্দেশ মোতাবেক অমুক জায়গায় 2টা লোক বসা আছে, উঠায় নিয়ে চলে আসছে। একমাত্র কমান্ডিং অফিসার বা যিনি নির্দেশ দিচ্ছেন তিনি জানেন যে কোন ইয়ের উপর এটা হলো, কাকে ওঠানো হচ্ছে। এমনকি কিছু কিছু গোয়েন্দা সংস্থা কিছু কিছু টেলিফোন মানে মোবাইল নাম্বার দিয়েছে, নাম টাম কিছু দেয়নি। যারা এক্সিকিউট করেছে তাদেরকে লোকেট করে দিয়েছে, ওইভাবে তারা উঠায় নিয়ে আসছে। তারা জানে না, অনেকেই হয়তো জানে না যে কাকে উঠালো, কারণ উঠানোর পরপরই তাকে হস্তান্তর করতে হচ্ছে আরেকজনের কাছে, এবং সে নিয়ে আবার আরেকজনের কাছে, তারপর আবার নিয়ে যাচ্ছে। আবার এর ভিতর আপনি যদি খেয়াল করেন যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু 1-2 জন দুর্ঘটনা হোক আর হত্যাকাণ্ডের শিকার হোক হয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ব্যক্তিরা যারা ওই যে 13-14 সালে গুরুত্বপূর্ণ এজেন্সির দায়িত্বে ছিলেন। সুতরাং কাট অফ সিস্টেম যেটা, সেইটারও কিন্তু একটা ব্যাপার আছে। যেই নৌকায় নিয়ে লাশ গভীর নদীতে ফেলা হয়েছে সেই নৌকা কিন্তু ডুবিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ওই নৌকাকে ওই অবস্থায় পেতেন তাহলে হয়তো কিছুটা আলামত, চুল হোক, দাড়ি হোক বা নখ হোক, একটা কিছু পাওয়ার সম্ভাবনা থাকতো। আপনি সেইটার ডিএনএ টেস্ট করতে পারতেন। এখন আপনাকে এগুলি করতে হবে যদি একটা ভালো বিচার আপনি চান, কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই একটা সময় দিতে হবে। কারণ এইখানে শুধুমাত্র একটা বাহিনী বা একটা গ্রুপ জড়িত না, এখানে কিন্তু একাধিক বাহিনী, একাধিক সংস্থা এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম পরিচালনা এবং তাদের কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো এভিডেন্স থাকে না, তারা রাখে না, যেহেতু তারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত হয়ে যান। এবং সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে শত্রুর বিরুদ্ধে যে ইন্টেলিজেন্সের যেই কার্যক্রম সেটা নিজের দেশের জনগণের উপর তারা চালিয়েছে। নূর খান লিটন ভাই, আপনার কাছে আমি আবার আসবো। অ্যাডভোকেট শিশির মনির, লিটন ভাই বলছিলেন যে আসলে কত কৌশলে বা অপরাধীরা কত চালাকি করছে বা কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখা যায় সব চেষ্টাই তারা করেছে, এবং দীর্ঘদিনের একটি ঘটনা সেটি আসলে বিচারের মুখোমুখি করা, আপনি বলেছেন যে অনেক চ্যালেঞ্জের, কিন্তু সেই দলিল সংগ্রহ করা এবং সবচেয়ে উদ্বেগের যে উদ্বেগ উৎকণ্ঠা, আসলে বিচার পাবে কি পাবে না ভুক্তভোগীরা তা নিয়ে, সেইখানে আশ্বস্তর জায়গায় রাষ্ট্র কি পদক্ষেপ নিতে পারে? এখানে রাষ্ট্রের এট দিস স্টেজে যে পদক্ষেপটা বেশি করে নেওয়া উচিত এটা হলো ইনভেস্টিগেশন। একটা প্রপার ইনভেস্টিগেশন যদি না হয়, পারপাস অফ দ্য ইনভেস্টিগেশন হলো ইজ টু কালেক্ট এভিডেন্সেস। এই এভিডেন্সেস কোথাও লাইভ এভিডেন্স হয়, কোথাও ডকুমেন্টারি এভিডেন্স হয়, কোথাও সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হয়। এই এভিডেন্সগুলো সংগ্রহ করতে গেলে দক্ষ লোকের প্রয়োজন হয়। যেমন ধরেন সায়েন্টিফিক টুলস অ্যান্ড টেকনিক্স ব্যবহার করে যে সমস্ত এভিডেন্স নেওয়া সম্ভব, বিশেষ করে ডিএনএ টেকনোলজির আশ্রয় নিয়ে, এটাও এখানে আমাদের দেশে অপর্যাপ্ত ল্যাবরেটরি রয়েছে। কিন্তু বেশ কিছু অফিসার আমাদের দেশে আছেন, বিশেষ করে যারা পিবিআইতে পোস্টেড ছিলেন, সিআইডিতে পোস্টেড ছিলেন, তাদের দেশ এবং দেশের বাইরে অনেক ট্রেনিং আছে। সরকারের উচিত এই ধরনের এফিশিয়েন্ট অফিসারদেরকে এখানে দায়িত্ব দেওয়া, তাদেরকে লজিস্টিক দেওয়া, যেন তারা স্বল্পতম সময়ের মধ্যে এভিডেন্সের ডিফারেন্ট ডাইমেনশনগুলো ফুলফিল করে এভিডেন্সটা সংগ্রহ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি দেখবেন
আমরা দেখেছি তখন হেলিকপ্টার ব্যবহার হয়েছে, উপর থেকে হেলিকপ্টারে গুলি করা হয়েছে। তাহলে উপর থেকে হেলিকপ্টারে গুলি করা একটা হাইলি এফিশিয়েন্ট মেকানিজম ছাড়া পসিবল না। তাহলে উপর থেকে এই হেলিকপ্টারটা কি পারপাসে বাংলাদেশে আনলো, কাদের অথরিটিতে ছিল, কারা গুলি করলো, কখনই হেলিকপ্টারটা বের হলো, কারা নির্দেশ দিল, কে হেলিকপ্টারটা প্রথম সেট করলো, এগুলো এভিডেন্সগুলো সংগ্রহ করা কঠিন কাজ নয় যদি এফিশিয়েন্ট অফিসার হয়। স্নাইপার ব্যবহার করা হয়েছে না, টার্গেটেড স্নাইপার ব্যবহার করা হয়েছে। এই স্নাইপার একটা মারণাস্ত্র, এই মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কোন মারণাস্ত্রটা ব্যবহার করা হয়েছে তার এগেনস্টে গুলি আছে কিন্তু, এবং এটা রেজিস্টার করা থাকে। আপনি রেজিস্টার খাতায় টান দেন, তার কার এগেনস্টে এটা রেজিস্টার করা ছিল তা দেখেন, ওই অস্ত্রটা কার নামে রেজিস্টার করা ছিল ওই ব্যক্তিটাকে খুঁজে বের করেন, এবং ক্রিস্টাল ক্লিয়ার করা পসিবল। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এবং আমার মনে হয় এখানে প্রসিকিউশন ইজ ডুইং ভেরি ওয়েল। যেমন ধরুন যে সমস্ত ব্যক্তিবর্গরা মিটিংয়ে হাজির ছিলেন, বিশেষ করে আপনি দেখবেন 4 তারিখে সকালবেলা গণভবনে মিটিং হয়েছে, যাকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং। তো জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ে কারা কারা ছিল এবং সেই মিটিংয়ে কী আলোচনা হয়েছে তার ভিডিও অডিও ডকুমেন্টারিটা আনেন, এনে পাবলিককে দেখাবেন এবং একই সাথে এটা কোর্টে এক্সিবিট করবেন। কে নির্দেশ দিচ্ছে এখানে যে কোনো মূল্যে মবকে ঠেকাতে হবে? এবং আমি তো কিছু অডিও কানেকশনও শুনেছি, অডিও কনভারসেশন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে আগামী দিন কিন্তু উপর থেকে আসবে, এবং সেখানে যে বা যারা আলোচনা করছেন তারা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ, কিন্তু উপর থেকে আসবে কে সেখানে বলে দেওয়া হয়েছে, অমুককে বলে দেওয়া হয়েছে, তমুককে বলে দেওয়া হয়েছে, তমুককে বলে দেওয়া হয়েছে, তারা আবার ডিসিপ্লিন ফোর্সের লোক। এরপরেই দেখবেন ওই অমুকের দিক থেকে এটা আসতেছে, তমুকের দিক থেকে এটা আসতেছে, তমুকের দিক থেকে এটা আসতেছে। তার মানে দিস ইজ এ কমান্ড কন্ট্রোল। এই কমান্ড কন্ট্রোল এস্টাবলিশ যদি করতে পারে এখানে প্রসিকিউশন, তাহলে দেয়ার উইল বি দ্য রিয়েল ট্রায়াল ইন দি আই অফ ল হবে। এবং এটাকে এস্টাবলিশ করতে গেলে আমি সবসময় কিন্তু একিউজডের রাইটের ব্যাপারে খুব সচেতন থাকার পক্ষে। হ্যাঁ ঠিক আছে, আপনি এভিডেন্স আনবেন, হার্ড এভিডেন্স আনবেন, গুম কমিশন বলি আর অন্যান্য যে সমস্ত জায়গায় এভিডেন্সগুলো পাওয়া যাচ্ছে সেগুলো এনে আদালতে হাজির করবেন। বা মায়ের ডাকের কাছেও আমি অনেকগুলো এভিডেন্স দেখেছি, মায়ের ডাকের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, ওদের কাছেও আমি বেশ কিছু এভিডেন্স দেখেছি যেগুলো রিয়েলি ইন্টারেস্টিং এভিডেন্সেস। এগুলো আদালতের সামনে গেলে প্রসিকিউশনকে উপস্থাপন করার পর তারপরে ডিফেন্সকে ক্রস এক্সামিন করে যদি রিয়েল ভলিউম অফ বান্ডেল হয়, আমার তো ধারণা দিস উইল বি হিস্টোরিক্যাল ডকুমেন্ট ইন বাংলাদেশ। গুম কমিশন যা করছে এটা হিস্ট্রিতে স্থান পেয়ে থাকবে, কিন্তু আদালতের ডকুমেন্ট যেটা হবে এটা জেনারেশন আফটার জেনারেশন লিগ্যাল লিটারেচার হবে। এই লিগ্যাল লিটারেচারটাকে ক্রাফট করার জন্য যে সমস্ত লিগ্যাল কোয়ালিটি প্রয়োজন এই সমস্ত আইনজীবী তারা এনেছেন, বিচারকও এনেছেন বলে আমার ধারণা, যাদেরকে আমরা দেখেছি। এখন বাকি রয়েছে প্রপার ইনভেস্টিগেশন। এটা যদি প্রপার হয় ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নাই, ইট নিডস টাইম। পৃথিবীর যে সমস্ত জায়গায় এগুলো হয়েছে সব জায়গায় একটা টাইম লেগেছে। শিশির মানে উদ্বেগের আরেকটি জায়গা, সেটি হচ্ছে যাদের বিচার করবেন তারা তো আর বসে নেই, দেশে বিদেশে প্রচার প্রপাগান্ডা সব কিছুই তো চলছে, প্রশ্নবিদ্ধ করার যত চেষ্টা সবই তো তাদের থাকবে। সেখানে আসলে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় তো আরও বেশি জোরালো পদক্ষেপ থাকা প্রয়োজন। আপনি তো বটেই, আপনি বিচার এমন এক বিষয়, পক্ষ বিপক্ষ থাকবে, কথা তার পিঠে কথা থাকবে, ক্রিটিসিজম করার লোক থাকবে, লবিস্ট ফার্ম থাকবে, ওয়ার্ল্ড ওয়াইড ক্রিটিসিজম করার লোক থাকবে, নিশ্চয়ই থাকবে। এই জন্য এটিকে করা উচিত পাবলিক। বিচারটিকে তো আপনি ক্যামেরা করতে পারবেন না, বিচারকে করতে হবে পাবলিক। এবং এই পাবলিক বলতে এখন বোঝায়, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছেন, আমাদের সুপ্রিম কোর্টের ইন্ট্রোডাকশন হবে বলে আমার ধারণা খুব দ্রুতই, সেটি হলো গুরুত্বপূর্ণ কেসেসগুলো লাইভ সম্প্রচার করে দেওয়া। গুরুত্বপূর্ণ প্রসেস আপনি আইসিসিতে দেখবেন, আইসিসিতে লাইভ সম্প্রচার, আমরা বাংলাদেশে বসে আইসিসির বিচার দেখতে পারি। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে কনস্টিটিউশনাল ইস্যু যেগুলো বিবেচনা হয় এগুলো আমরা বাংলাদেশে বসে লাইভ ব্রডকাস্ট হচ্ছে সেগুলো দেখতে পারি। আমাদের দেশের সুপ্রিম কোর্টেও এই ইনিশিয়েটিভ নিচ্ছেন বলে আমি শুনেছি মাননীয় প্রধান বিচারপতি। যদি তাই হয়ে থাকে, ওয়াই নট দ্য ট্রাইব্যুনাল? টেকনোলজিক্যাল হাও ব্যবহার করে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটাকে পাবলিক করে দেওয়া উচিত। বাংলাদেশের যে কোনো মানুষের দেখতে পারবে, পৃথিবীর যে কোনো মানুষের দেখতে পারবে, কি এভিডেন্স আসলো এটাও যেমন দেখতে পাবে, কি ধরনের ক্রস এক্সামিনেশন হলো এটাও দেখতে পাবে। দ্যাট উড বি দ্য রিয়েল ইন্টারেস্টিং সিনারিও। এটা যদি সরকার করতে পারে
সরকার তো বিচার করবে না, কিন্তু লজিস্টিক্স দিবে, বাজেট দিবে। যদি এটা করতে পারে তাহলে এই বিচার প্রক্রিয়াটা রিয়েলি ফেয়ার ট্রায়াল হবে। আইনটা সংশোধন করা হয়েছে, সংশোধন করে বেশ কিছু ধারাকে চেঞ্জ করা হয়েছে। আমার বিবেচনায় এই আইনটা সংশোধন করাটাও রাষ্ট্র খুব ভালো পদক্ষেপ নিয়েছে, কারণ আগের যে আইনে যাদের বিচার হয়েছে এখানে সাংঘাতিক এক ধোয়াটে পরিবেশ ছিল, এখান থেকে সরে আসছে, আইনটাকে স্ট্যান্ডার্ড করেছে। আইসিসি রুলস অফ এভিডেন্সকে এখানে অ্যাডমিসিবল করা হয়েছে, নতুন রুলস অফ এভিডেন্সকে এখানে অ্যাডমিসিবল করা হয়েছে। আসামির সকল বিদেশি আইনজীবী আনতে পারবে এই প্রক্রিয়াও করে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে কোনো ভিকটিম যদি নিজে আইনজীবী নিতে চান তিনিও আইনজীবী নিতে পারবেন প্রসিকিউশনের পাশাপাশি। ফলে ইট উইল বি ইন্টারেস্টিং। একটু সময় লাগবে, এটা তো দিতেই হবে। জি শিশুমণি, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাডভোকেট ডক্টর নুরাজ হক, যেটি নিয়ে আলোচনা করছিলাম, রাজনৈতিক একটি দায়বদ্ধতা আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যখন এই বিচারে একসময় বেশ সোচ্চার ছিলেন, এখনও আছেন তারা, কিন্তু তাদের সব দাবি ছাপিয়ে কিন্তু নির্বাচন প্রসঙ্গ তারা সামনে নিয়ে আসছেন। এটি একটি বড় চ্যালেঞ্জ কিনা সরকারের কাছে, যে নির্বাচন করবে নাকি তারা এদিকে মনোযোগ দিবে? জি, ধন্যবাদ আপনাকে। সবচেয়ে সুন্দর এবং যুক্তিসঙ্গত কথা যে দায়বদ্ধতা, এখন দায়বদ্ধতাও চায় আবার নির্বাচনও দ্রুত গতিতে চায়, দুইটা তো একসাথে হতে পারে না। অবশ্যই সময় দিতে হবে। আপনার যেই বিচার ব্যবস্থার মাধ্যমে এখন বিচারগুলি হইতেছে এবং যেভাবে হইতেছে সেটা আগের থেকে অনেক স্বচ্ছ। এবং এখানে ব্যাপার হলো যে হাসিনা, আমি একটু বলতে চাচ্ছিলাম, সে যে প্রচুর আলামত নষ্ট করে যাওয়ার সুযোগটা ছিল না আমার ধারণা। তো উনিও ভালো বুঝতে পারবেন, কারণ তার যে হঠাৎ এইভাবে পতন হবে সে জানে না। তবে যথেষ্ট যে আলামতগুলি আছে এগুলি এক্সপার্ট দিয়ে যদি আপনার সুন্দরভাবে আপনার ইনভেস্টিগেশন করা হয় তাহলে দেখা যাবে যে আপনার ফেয়ার ট্রায়াল হইতেছে এবং জাজমেন্টও সুন্দরভাবে দিতে পারবে বলে আমি মনে করি। এখানে এই যে আমরা কোর্টে দেখি যে মন্ত্রীদের উঠানোর পরে ওনারা হইচই করে যে আমাদের হাতে আপনারা হ্যান্ডকাপ লাগাবেন না। যেসব হুজুরদের ওনারা অ্যারেস্ট করছে, আমি নামগুলি বলতে চাই না, ভালো ভালো নাম করা হুজুরে আননেসেসারি। আপনি দেখেন, আমার এক ক্লায়েন্ট বললো, স্যার আমি আমার দাঁড়িয়ে আছে, আমি তো বারবার আমার রাস্তায় ধরে, তুই জামাতের লোক বিএনপি 2 দিন ধরে নিয়ে গেছে, ছুটাইছি, আমি এখন করুক কি? আমি বললাম কী করতে চান? দাড়ি তো ফালাইতে চান না, এটা নবীর সুন্নাত। আমি স্যার, আমি ধুতি পরেন। ধুতি পরলে তো বউ আবার রাগ করে, আপনি ধুতি পরে ঘর থেকে বাইরে হইবেন। যেই পরিবেশ এখন পরিস্থিতি এরকম আপনার করতে হবে, কিছু করার নাই তো, আপনি দাঁড়িয়ে ফেলবেন না। তাহলে আপনি ধুতি পরে আপনার কাজকর্ম করে আবার যখন বাসায় ঢুকবেন ধুতিটা আবার ব্যাগে ঢুকে লুঙ্গি পরে ঢুকে গেলেন, তাহলে আপনার সংসারও বাঁচলো, হাসিনাও বাঁচলো। তো এখন এই রাষ্ট্রটারে এইভাবে তারা জঘন্যতম করে তুলছিল। মন্ত্রী যদি হ্যান্ডকাপ করতে, তাইলে একটা শিশু বাচ্চা কি রফিক না কি নাম, রফিক মাদানি, সে তো খুনের আসামি না, কোনো কিছু ষড়যন্ত্রের সাথে জড়িত না, সে কোনো কিছু করে নাই, তারে কেন ডান্ডা বেরি পরানো হলো? ডান্ডা বেরি পরায় ম্যাক্সিমাম হুজুরদের উঠানো হয়েছে। দাড়ি রাখলে টুপিটা পরলে পর্যন্ত তারে জামাত বিএনপি বা ওই শিবিরের ইয়া লাগে, তকমা লাগে, তারে জেলে ঢুকানো হয়, ধরে নিয়ে যাওয়া হয়, টর্চার সেলে ঢুকানো হয়। তারা কি না করছে? এমন কোনো অপরাধ নাই। পৃথিবীর এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা ভাষা দিলাম রক্ত, ভাষার ক্ষেত্রে দিলাম রক্ত, যুদ্ধের ক্ষেত্রে দেওয়া হলো, স্বাধীনতার ক্ষেত্রে রক্ত, এখনও সেই রক্তই ঝরতেছে। তো এই দেশটা কিভাবে কি হবে? এই নির্বাচনটা ইউনূস সাহেব বারবার বলছে যে আমার একটু সময় দেন, আমি যদি অপরাধ করে থাকি আপনারা সেটার বিচার করেন। উনি তো স্পষ্টভাবে বলছেন। তাহলে একটা লোকের সব কিছু অ্যাট এ টাইম কীভাবে চাপাই দেবেন? তার উপরে 15 বছরে ওনার যেই লেসপেন্সার বা ওনার যেসব নিয়োগপ্রাপ্ত যেসব লোকজন আছে, এবং আপনি আমার একটা চ্যানেলের একজন আপনার প্রডিউসার, সে আমার কইল, স্যার আমার এই চাকরির জন্যে তারা গ্রামের বাড়িতে পর্যন্ত গেছে। আমি ঢাকা ঠিক গ্রামের বাড়ি খুঁজে গিয়ে দেখছে যে ওইখানে আমি জামাত বিএনপি করি কিনা। এটা যখন পায় নাই, তারপরে আবার উপর থেকে টেলিফোন হয়েছে। তাইলে বুঝেন যে হাসিনা যেমনভাবে দেশটা সাজাইছিল, একটা নিশ্চিদ্র নিরাপদ এমনভাবে রাখছিল যে, এবং সে তো বলছিল যে আমাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না। এই যে তার অহংকার, আল্লাহ পাকের রহমতে 20 দিনের মধ্যে জয় বাংলা হয়ে গেল। তো এখন মনে করেন এই যে এখন আমাদের অস্থিরতা করতেছে কি ভারত, কাঁটাতারে ব্যবহার দিতেছে। আপনি দেখেন পৃথিবী এই স্বাধীন রাষ্ট্র হওয়ার পরে আমাদের ভূখণ্ড কতটুকু, ভারতের একটা প্রদেশের মতো, সেই প্রদেশটারে সে ঘিরে রাখতেছে, রক্ত চুষেও খাইতেছে, সব দিকে সব করতেছে। আবার ওদিক দিয়ে আমার লোক ওইদিকে গেলে ফেলানির মতো, আপনি কখন একটা লোকের শ্যুট করতে হবে? একটা বাচ্চা মেয়ের একটা কান্না পাইলে আপনি শ্যুট করে মেরে দিলেন? তাহলে তো আপনার এগুলি সব কিছু ডাইরেকশন করাই আছে যে বাঙালি হলেই তোমরা গুলি মারবে। আপনি যদি তারা যে বলে 1 কোটি লোক তাদের দেশে কাজ করে, ঠিক আছে, কিন্তু তাদের জিডিপিতে 1 কোটি লোকের অবদান আছে। আর তাদের লোক যে এখানে যে অর্থ নিয়ে যায় ওইখানে চাকরি বাকরি করে, এবং 27 লক্ষ লোক এখানে ওভারস্টে আছে। আমাদের 1 কোটিতে তাদের তো 27 লক্ষ ভিসা ছাড়া কাজ করতেছে। তারা যেসব টাকা রেমিটেন্স, সেকেন্ড রেমিটেন্স বাংলাদেশে হইতেছে, সেটা তারা দেখে না।
তারা চোখ বুলায়। এখন বিভিন্ন পরিস্থিতির কারণে বাংলাদেশের কিছু লোক ভারতে থাকে, অস্বীকার করার মতো না, সেইটারে তারা এইভাবে তুলে ধরে অপদস্থ অপমান করার ক্ষমতা হবে না। আপনার তারের বেড়া দিতে হবে উভয় দেশের রাষ্ট্রে সম্মতিক্রমে, আপনি এককভাবে তো তারের বেড়া দিতে পারেন না। এই জিনিসগুলি মানে ভারত আমাদের মানে স্বাধীনতা উপকারের চেয়ে অপকারটাই আমাদের বেশি করে আসে ফেলছে, যার কারণে এখন মানুষ ভারত বিদেশি হয়েছে। এইসব কারণে বলে যে ভারতের পণ্য বর্জন করো। ডক্টর নুরুল আজহার, আমরা আর একটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নূর খান লিটন ভাই আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি। বিচার প্রক্রিয়া আসলে বাংলাদেশের রাজনীতি বা সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো অনেকটা বেশি আগ্রহী নির্বাচনের দিকে দেশ যাক। বলা হচ্ছে যে গণতান্ত্রিক সরকার আসলে সেটি সব সংকটেরই সমাধান সহজ হবে। আপনার কি মনে হয় যে এই বিচার প্রক্রিয়ার জন্য রাজনীতি আসলে কতটা চাপে পড়েছে বা বিচার চাপে পড়বে রাজনীতির জন্য? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবিচার, নির্যাতন, নিপীড়ন 15 বছর 16 বছরে হয়েছে, এবং যার প্রেক্ষিতে দেখেন আমরা কেউ কিন্তু একদিন আগেও ভাবিনি যে তাকে এভাবে পালাতে হবে। বাস্তবতা হচ্ছে যে ছোট্ট একটি আন্দোলন জনসম্পৃক্তির কারণে কি ভয়াবহ পরিণতি তাদের জন্য বয়ে আনছে, এবং মানুষের ভিতর যে কত ক্ষোভ ছিল এটা বোঝা গেছে 5 তারিখ, যখন মানুষ গুলিকে উপেক্ষা করে রাজপথ দখল করে ফেলল। এবং দেখেন, কোনো সাংগঠনিক কাঠামো ছিল না, কোনো রকম ঘোষণা, রাজনৈতিক ঘোষণা ছিল না, একটা কোটা নিয়ে আন্দোলন। সেটাকে কিভাবে, মূল যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, কারণ আমি খুব দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, একটা ওয়ালিং করতেছে যেটা গ্রাফিতি বলে, একটা একদম কমপ্লিট আপনার বোরখা হাত মোজা পরে একটা নারী, ঠিক একই গ্রাফিতির আরেকটা অংশ করছে আধুনিক পোশাকে আরেকটা নারী। এই যে মিশ্রণ, এটা কিন্তু শেখ হাসিনা ঘটায় দিচ্ছে। মানে এই যে বিভিন্ন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেও দেখেছি যে অতি বাম, অতি ডান, মধ্যপন্থী সব রাজনৈতিক দলকেই, মানে এটা কল্পনার বাইরে যে মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে। ওই যে যেটা বললেন দাড়ি টুপি, শুধু দাড়ি টুপি না, যে কোনো মানুষকে যে কোনো ধরনের ট্যাগ দিয়ে তাকে নিপীড়ন করা হয়েছে, কথা বলতে দেয়া হয় নাই। একটা ঘুমন্ত মানুষকে তার স্ত্রীর কাছ থেকে উঠিয়ে নিয়ে হত্যা করা হয়েছে, কি হয় নাই। আমরা কারোর সাথে তুলনা দিতে চাই না আমি ব্যক্তিগতভাবে, কিন্তু যে ঘটনাগুলি ঘটেছে, এইটা ফ্যাসিজমের কোন পর্যায়ে এটা ঘটে সর্বোচ্চ, এবং একটা রাষ্ট্রের মানুষ মানে নাগরিককে শত্রু ভাবা, একটা মানে কোথায় আমরা বাস করছি, ধরেই নেওয়া হয়েছে যে সে শত্রু, এবং জাতিকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিক কারণে, ভোটকে বিভক্ত করার চেষ্টা হয়েছে, কি না করা হয়েছে। এটা তো আসলে সাধারণ মানুষ চায়নি। তার রেজাল্ট আমরা 5 তারিখে দেখেছি। এখন যে জায়গাটিতে আমার মনে হচ্ছে যে মানুষ এই যে বিচার নিয়ে সন্দেহ পোষণ করছেন, আমি কিন্তু করি না, আমি বিশ্বাস করেন করি না। আমি জানি আজকের পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা হয়তো কালকে পরিবর্তিত হতে পারে। আমি বিশ্বাস করি যত কিছুই পরিবর্তন করুক না কেন, পরিবেশ না থাকলেও বিচারটা হবে, কারণ এটার ক্ষতিগ্রস্ত পাড়া, মহল্লা, পরিবার। নূর খান লিটন, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট শিশির মনির, শেষ দিকে চলে এসেছি। যেটি লিটন ভাই বললেন যে বিচারটা হবে, বিচারটা হতেই হবে আর কি, যেটি রাজনৈতিক পরিবর্তন হলেও। কিন্তু রাজনৈতিক দলগুলোর যে সদিচ্ছা আমরা সব ক্ষেত্রে দেখি, যে সবসময় বলি যে একটি অভ্যুত্থান হলে বা তার পরবর্তী যে কমিটমেন্ট থাকে সেগুলো পরিপূর্ণ বাস্তবায়ন হয় না। সেখানে রাজনৈতিক দলগুলো সেই সদিচ্ছার পরিচয় দেবে কিনা, আমার তো মনে হয় দিবে। সাময়িক যে কথাবার্তাগুলো শোনা যায়, এগুলো খুবই সামান্য ব্যাপার। পৃথিবীর ইতিহাসে যে সমস্ত জায়গায় অভ্যুত্থান হয়, ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক, ফিফথ রিপাবলিকও দেখেছি তো আমরা, না ফ্রান্সে। তো সব
পরিবর্তনের পরেই যে এক্সপেকটেশন থাকে, এই এক্সপেকটেশনকে কেন্দ্র করে এক ধরনের হতাশার বিল্ড আপ হয়, কিন্তু আবার সেটি ইউনাইটেড হয়, এটা ম্যাসিভ লেভেলের হয় না। ফলে আমাদের দেশে যা আমরা দেখতে পাচ্ছি, আমার বিবেচনায় এগুলো ছোটোখাটো বিষয়। এক দল আরেক দলকে এটা বলছে, ছাত্ররা রাজনৈতিক দলকে এটা বলছে, রাজনৈতিক দলরা ছাত্রকে এটা বলছে, এগুলো কথার কথা। আমার ধারণা আগামী পরশু দিনেই তো মিটিং ডেকেছেন একসাথে, আপনি দেখবেন সবাই একসাথে বসবে, আমি আপনাকে বলছি সবাই একসাথে বসবে, বসে দেখবেন আবার সবাই একসাথে মিলে ঘোষণাপত্র দিবে, এই ঘোষণাপত্র প্রকাশ করার মধ্য দিয়ে রিইউনাইটেড হবে, এবং এটা হতেই হবে, এটাই নিয়ম। সকল অভ্যুত্থানের পরেই, সকল বিপ্লবের পরেই বিপ্লবীদের মধ্যে কিংবা অভ্যুত্থানকারীদের মধ্যে ছোট ছোট ফ্র্যাকশন বিল্ড আপ হয়, অনাস্থা বিল্ড আপ হয়, আবার তারা ইউনাইটেড হয় বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। এখানেও তা হবে বলে আমার বিশ্বাস। তো দ্বিতীয় কথাটি খুব ইম্পর্টেন্ট, এই যে কমিশনসগুলো আগামীকালকে দেখবেন কনস্টিটিউশন রিফর্ম কমিশন রিপোর্ট সাবমিট করবে, ইলেকশন রিফর্ম কমিশন রিপোর্ট সাবমিট করবে। এই কনস্টিটিউশনের মধ্যে যে রিফর্ম কমিশনের বেসিক যে রিফর্মের কথা বলা হচ্ছে, যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, প্রাইম মিনিস্টারের মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য কী করে হবে, পিআর সিস্টেম হবে কি হবে না, প্রপোর্শনেট হবে নাকি হবে না, নিম্ন কক্ষে কি ডাইরেক্ট ইলেকশন হবে নাকি উচ্চ কক্ষে পিআর সিস্টেম হবে, প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার যে হবেন পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন নাকি সারা জীবনেও 2 বারের বেশি কেউ হতে পারবেন না। এই কাঠামোগত রিফর্ম যদি এখানে হয়, তাহলেই দেয়ার উইল বি এ রিয়েল চেঞ্জ, রিয়েল ডাইমেনশন অফ সংস্কার। এবং এই আলোচনাটা আমার বিবেচনায় আগামীকালে রিপোর্ট সাবমিট করার পরে ইমিডিয়েটলি শুরু হবে, মেবি নেক্সট উইক। এবং আই স্ট্রংলি বিলিভ শেষ পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ডান বাম মধ্যমপন্থা ছাত্ররা সকলে বেসিক রিফর্মের ব্যাপারে একমত হবে এবং সেগুলো করবে, তার ভিত্তিতে এই দেশের ডেমোক্রেসি প্রাতিষ্ঠানিকীকরণ হবে। অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করতে চাই অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, আলোচনা আমি একদম শেষ দিকে নির্বাচন নিয়ে, বিশেষ করে মনির ভাই যেটি বলছিলেন যে বেসিক রিফর্ম যেটি প্রয়োজন সেখানে সবাই আসলে ঐক্যমত্য পোষণ করবে, কিন্তু বেসিক কিছু জায়গায় বেশ বড় দলই বলবো আমরা যে বিএনপি বেশ কিছু জায়গায় এখন থেকেই কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে। আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত সেসব বিষয়গুলো আসলে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বাস্তবায়ন করা? না, সত্যি কথা, যেটা বেসিক রিফর্মেশন যেটা, এটা তো অবশ্যই জরুরি, এবং এটা যদি আপনি যদি দেখেন যে জনগণ এটার পক্ষেই কিন্তু কাজ করতেছে এবং চাইতেছে যে জনগণ, যেহেতু 53 বছর তো তার দেখছে সব দলেরই খেলা, 3টা দলই তো এই রাষ্ট্র শাসন করছে, আপনার আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সেই হিসাবে মানুষ দেখছে। এখন এই জিনিসগুলি যদি আবারও সেই একই রকম হয়, এই আপনার অন্তর্বর্তী সরকার যদি সবগুলি তার পাশ করে পার্লামেন্টের মাধ্যমে পাশ করে, কিন্তু তারা এই জিনিসগুলি সুন্দরভাবে গুছায় সুন্দরভাবে, এবং তাদের থেকে আমরা যেসব পলিটিক্যাল পার্টি আছে তারা নির্বাচন, আমি মনে করি তাদের থেকে এইসব করার পরে, আপনার সংস্কার করার পরে তাদের থেকে সম্মতিপত্র নেওয়া যে তারা পার্লামেন্টে যেই যাবে সেই যেন এই জিনিসগুলি পাশ করে, তা নাহলে দেখবেন আবার যেই লাও সেই কদুর পরিচয় হবে আমাদের দেশে, কারণ সে আর ওই জিনিসগুলি পাবে না। ওই যে 2 বার পাস করা বা 3 বার মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রী 2 বার বেশি থাকতে পারবে না। আমাদের পার্লামেন্টে মানে আমাদের সংবিধান এমনভাবেই করছে যে হাসিনার উদ্বুদ্ধ করছে যে সে অন্যায় অপরাধ করার কিছু বিষয়ের গণমাধ্যমে আসছে, আমরা দেখেছি সেই বিষয়গুলো নিয়েই তো মতদ্বৈততা শুরু হয়ে গেছে। এই মতদ্বৈততা কেন করবে? এখন এই বড় দল হিসাবে বিএনপির সবাই রেসপেক্ট করে বা করে, সে তো এটা সহনশীলতার পরিচয় দিয়ে এই জিনিসগুলি আগায় নেওয়া উচিত। হ্যাঁ, উনি যে এটা বললেন যে বেসিসে যে জিনিসগুলি তৈরি হয়েছে সংস্কার মাধ্যমে, সেই জিনিসগুলি তো জনগণের পক্ষে যদি হয় তো কারো তো এখানে আপত্তি থাকার কথা না। যদি আপত্তি থাকে তাহলে বুঝতে হবে যে শস্যের মধ্যে ভূত রয়ে গেছে, তাহলে আপনি অন্য কোনো চিন্তা আপনার মাথায় আছে না, তাহলে আপনি কেন এটা সম্মতি দিতেছেন না? এখন আপনি এই যে মনে করেন নির্বাচন তো আপনি যে কোনো সময় করতে পারেন, উনি তো জুন মাসে, এখন আবার শুনতেছি জুনের মধ্যে নির্বাচন দিতে হবে দাবি, আবার হ্যাঁ জুলাই, আবার চাইতেছে যে ডিসেম্বরের মধ্যে। তো উনি তো বলছে ঠিক আছে আমি ডিসেম্বর না হয় আগামী বছরের প্রথম দিকে বা মাঝামাঝি আমি নির্বাচন, সেই হিসাবে এখানে ধৈর্য ধারণ করে সংস্কারের যে জিনিসগুলি জনগণের পক্ষে হবে সেইটাই সব দল মত নির্বিশেষে আমি মনে করি সেটাকে মেনে নিয়ে। অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার, নূর খান লিটন এবং অ্যাডভোকেট শিশির মনির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচারের সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসটিভির সঙ্গেই থাকুন।